মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। বাহ, চমৎকার গান হচ্ছে। দেখি কেমন আছেন আপনারা? এই তো ভালো। আপনি? এই তো ভালো। আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, একটু আড্ডা দেব আমাদের দর্শকদের জন্য। সুযোগে হাদি ভাইয়ের সঙ্গে নজরুলের গান করছিলাম আর কি। হ্যাঁ, সুযোগ। সেই কারণে হাদি ভাই গাই না, গান দিয়ে শুরু করব। ভুল ভাল হচ্ছিল। যাই হোক, কিন্তু আমার মজার ব্যাপার হচ্ছে আমার গানের শুরুটা কিন্তু প্রথম রেকর্ড আমার কিন্তু নজরুলের, এবং আমার সৌভাগ্য যে কমল দাশগুপ্তের সুরে। তিনি আমাকে নিজে এই গান দুটো গাইয়েছিলেন অনেক আগে, সেই 65 সালে উনি যখন প্রথম এলেন কলকাতা থেকে, এসে এই প্রথমেই আমাকে দিয়ে এই গান করিয়েছিলেন নজরুলের। তা আমরা সেই কথাগুলো শুনবো। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ঈদের বিশেষ সম্পাদকীয়তে আমাদের সাথে আছেন দুই গুণী সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী এবং ফাতেমাতুজ জোহরা। তা আমরা একটু আপনাদের সাথে একটু গল্প করব, দর্শকদের জন্য কিছু জানার চেষ্টা করব। হাদী ভাই, আপনি বলছিলেন যে আপনার গানের শুরুটা আসলে নজরুল গীতি দিয়ে। না, গানের শুরুটা নজরুল গীতি দিয়ে না, এটা আরো মজার ব্যাপার। আমার গানের শুরুটা একদম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রথম রেকর্ড আমার নজরুলের, আচ্ছা, কমল দাশগুপ্তের সুরে। আচ্ছা, গানটা ছিল আধখানি চাঁদ হাসিছে আকাশে, আর অপর পিঠে ছিল তখন 78 RPM এর রেকর্ড হতো, দুই পিঠে দুটো গান। আরেকটি ছিল এত জল ও কাজল চোখে। বাবা, এটুকু শুনবো নাকি? যে কোনো দুটো গানের একটা, এত জলই কাজল চোখে, কিছু দুই চারটা লাইন। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে, টলমল জলমতির মালা দুলিছে ঝালর পলকে, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে। এখনো কি চমৎকার। আচ্ছা ফাতেমা আপা, আপনার শুরুটা কিভাবে? মানে আপনি তো বরাবর নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত। আমার শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা, কথা অস্বীকার্য, কারণ আমার আব্বা গাইতেন তো তখন। শুরু মানেই আমার তখন 3-4 বছর বয়স হবে। আমারও কিন্তু একই ব্যাপার, বাবা গাইতেন, ওই বাবার মুখে শুনে 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 শুনে। আচ্ছা, তারপরেই আবার উচ্চাঙ্গ এবং নজরুল এই দুটো শুরু হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু নজরুলই থাকার জন্য আদেশ নির্দেশ যাই হোক, সেটাই ছিল আমার আব্বার, যে না, তোমাকে নজরুলের গানই করতে হবে। তাপা একটু তাহলে শুনে আসি একটু গান, তারপরে কথা শুরু করি। আসলে আমার এই বনের মধ্যে সব সবুজ দেখে আর এখানকার দৃশ্য দেখে যে গানটা করতে ইচ্ছে করছে নজরুলের, ওটা তার নিজের সৃষ্ট রাগ। বনকুন্তল এলায় বন সবরি ঝুড়ে, এই গানটা। বনকুন্তল এলায় বনকুন্তল এলায় বন সবরি ঝুড়ে, সকরুণ সুরে বিষাদিত ছায়া তার, চৈতালি সন্ধ্যার চাঁদের মুকুরে বন সবরি ঝুরে, বনকুন্তল বেলায়। বাহ, চমৎকার। তা হাদি ভাই, একটু কথা শুরু করি আমরা। হাদি ভাই, ছোটবেলার কিছু স্মৃতি যদি শুনতে চাই আপনার। ছোটবেলার স্মৃতি তো বহু। ওই গানটির কথা মনে পড়ে আমার, ছেলেবেলার গল্প শোনার দিনগুলি এখন কত দূরে, আজ আসে না রাজার কুমার পঙ্খিরাজের চড়ে। তা আমাদের ছোটবেলাটা ওই রকমই। এখন মনে হবে আমরা যেভাবে ছোটবেলা কাটিয়েছি রূপকথার মতোই। কারণ এখন যে জিনিসটা আমি উপলব্ধি করি, এখনকার যে বাচ্চারা, ছেলে মেয়েরা
ছোটরা, এরা প্রকৃতির কাছ থেকে অনেক দূরে সরে গেছে। এখন তো শুধু কম্পিউটার আর মোবাইল এই নিয়েই, কিন্তু আমাদের সময় কিন্তু এসব তো ছিল না। আমাদের সময় কাটতো এই বনে বাদারে ঘুরে ঘুরে, খেলাধুলা করে, বন্ধু বান্ধব নিয়ে। স্কুল থেকে ফিরে কোনো রকমে বইপত্র টেবিলে রেখে দে ছুট, তারপর তো চলল বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, আড্ডা, মাঝে মাঝে লুকিয়ে সিনেমা দেখা ওই বয়সেই। তাতে করে যেটা হয়েছে যে আমরা প্রকৃতির সান্নিধ্যে যাওয়াতে আমাদের মধ্যে যে একটা রুচিবোধ, একটা প্রকৃতির প্রতি যে ভালোবাসা, এবং যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করা, এই জিনিসগুলো একটি শিশু কিশোরের মনে কিন্তু চিরদিনের জন্য একটি অবস্থান করে নেয়, যেটা থেকে বের হয়ে আসা সম্ভব না। আজকে যেটা অনুপস্থিত, এবং যে জন্যে সমাজের এত অনাচার, এই যে আমরা যা দেখছি, এই সব কিছুর কিন্তু একটি কারণ, কিন্তু একটি অন্যতম কারণ হচ্ছে তাই আমরা অনেক দূরে সরে গেছি প্রকৃতি থেকে, মানুষ থেকে, বন্ধু বান্ধব থেকে, প্রতিবেশী থেকে, এমনকি নিকট আত্মীয় স্বজন থেকেও, এবং ক্ষেত্র বিশেষে পিতামাতা থেকেও। এটা ভালো নয়, সমাজের জন্য এটা মঙ্গলজনক নয়। জি হ্যাঁ, অবশ্যই তো বটেই। ফাতেমা আপা, আপনার ছোটবেলার কথা যদি একটু শুনতে চাই। আমার ছোটবেলাও হাদি ভাই বললেন ওরকমই। তো ছোটবেলায় পাঠ্য বইতে পড়েছিলাম যে ডক্টর শহীদুল্লাহ ভবিষ্যৎ মানুষের একটা ছবি এঁকেছিলেন। ওনার যে গল্পটা ছিল, তো ছিল ওখানে যেটা গোল মাথা দিয়ে দুটা ঠ্যাং, তার মানে ভবিষ্যতের মানুষ মাথা সর্বস্ব। মস্তিষ্কটা বড় হবে, অঙ্গ প্রত্যঙ্গ ছোট হবে। তো এখন আমরা সেই দিন দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি। আমাদের ছোটবেলা মানে 100 বছর 150 বছর দূরে না, অল্প দিন আগেই। তো খুব তাড়াতাড়ি মনে হয় সেই ভবিষ্যতের মানুষের রূপকল্পটা সামনে চলে এসছে। আমিও খুব সাঁতার কাটতাম, ছোট গাছে উঠতাম, বেশি বড় গাছে উঠতে পারতাম না। আর ঝড়ের মধ্যে কাঁচা আম যখন গাছে দুলতো, তখন ওইটা ধরার জন্য বা ওটা পাড়ার জন্য পাগল হয়ে ছুটতাম বাড়ি থেকে বের হয়ে। আমার খুব মাছ ধরার নেশা ছিল ছোটবেলায়। ভীষণ এই পুকুরের পাশ দিয়ে ঘুরে ঘুরে মাছ ধরতাম, কখনো ছিপ ফেলে বসে থাকতাম, কখনো বৃষ্টি হলে এত ছোট আমি যে এতটুকু বড়শিতে যে এত বড় মাছ ধরে না এটা আমার জান নাই। হাদিভাই ভালো জানেন এটা। এতটুকু ছিপ বসে, কিন্তু ছোট বসে, কিন্তু আমার ধারণা ছিল এখানে অনেক বড় মাছ ধরবে, এটা ধরে সবাইকে চমকে দেবো বাড়িতে। তো ওটা করতে গিয়ে মাঝে মাঝে বাড়ি থেকে অনেক মার খেয়েছি। তারপরে তখন যখন মাছ ধরতে যেতাম পুকুরে, তখন এত আকাশ কালো করে বৃষ্টি আসতো যে ভয়াবহ আকাশ কালো, কিন্তু আমার ওদিকে কোনো খেয়াল নেই। এমনকি যখন বিদ্যুৎ চমকাতো মাঠে, মানে আকাশে, খোলা মাঠের মধ্যে, ফসলের ক্ষেতের মধ্যে, দাদুর বাড়ি থেকে বের হয়ে দৌড়, আর মাথার উপর যে বিদ্যুৎ চমকাচ্ছে আমার কোনো ভয়ই নাই যে ওটা আমার গায়ে পড়তে পারে। তারপরে হঠাৎ করে দেখি ছাতা নিয়ে আমার মা, আব্বা, তারপরে চাচা সবাই মিলে আমাকে খুঁজতে খুঁজতে পাচ্ছে না, দেখা যায় আমি মাঠের মধ্যে ছোট কাটা আলের পাশে বসে বসে ছোট ছোট মাছ ধরছি। হ্যাঁ, আর শরীর ভিজে যাচ্ছে, পানি পড়ছে, আর ওই মাথার উপর বিদ্যুৎ চমকাচ্ছে, ওইখানে সব চিৎকার, এই তারপর ধরে মার ভালো মতো। আবার কখনো কখনো নদীর মধ্যে সাঁতার করতাম। একদিন তো ফাঁকের মধ্যে পড়তে গেছিলাম। তো আমার দুরন্তপনা ছিল এগুলা সাংঘাতিক, আমি খেলাধুলা করতাম প্রকৃতির সঙ্গে। সত্যি এটা। কিন্তু গানের সময় শাসনটা আব্বার প্রচন্ড শাসন, গান করতে কেন বসো নাই। আজকে যে গান করছো বা আমি যে গান করছি আজকে, ওটার ভিত্তিটা কিন্তু তখন থেকে। ঠিকই। যেমন আমাদের বাড়িতে বাবার গ্রামোফোন, কলের গান বলতো তখন ছিল। তো সেখানে বাবা তো প্রচুর রেকর্ড কিনে আনতেন সেই তখনকার দিনের বিখ্যাত শিল্পীদের। তো সেইগুলো বাবা একা একা শুনতেন, কারণ ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু তা থেকেও রক্ষা ছিল না, ওই দূর থেকে শুনে শুনে এই গানগুলো গলায় তুলে ফেলতাম, এবং বন্ধু বান্ধবদের নিয়ে দূরে কোথাও গিয়ে গাছের নিচে বসে বা
পুকুর পাড়ে বসে বন্ধু বান্ধবদের গান শোনাতাম। এবং মনে আছে আমরা, এখন তো গান শোনা খুব সহজ, খুব সহজ। বাটন টিপ দিলেই যে কোনো গান চলে আসে। আমরা একটা গান শোনার জন্য সিনেমা হলের সামনে গিয়ে বসে থাকতাম। তখন রেওয়াজ ছিল সিনেমা শুরু হওয়ার আগে সিনেমা হলে গান বাজানো হতো, ওই সিনেমার গানগুলো বা অন্য সিনেমার গানগুলো বাজানো হতো। আমরা তখন বসে থাকতাম ওই সিনেমা হলের সামনে গান শোনার জন্য, এবং শুনতে শুনতে গানগুলো তোলা হয়ে যেত। আর তখন বন্ধু বান্ধবের ফরমায়েশ ওই গানটা শোনা। এইভাবেই কিন্তু আমাদের শুরু, গানের সাথে ভালোবাসার শুরু। তো আপনি আপনার বাবার কথা কি বলছিলেন, বাবার গ্রামোফোন? ও হ্যাঁ, হাদি ভাই যেটা বলেছিলেন যে ওনার বাবার গ্রামোফোন রেকর্ড ছিল, আর গ্রামোফোন রেকর্ড ছিল আমার দাদুর। এত যত্ন করে উনি রাখতেন এটা, আর এত যত্ন করে উনি গান শুনতেন যে আমাদের সামনে কখনো শুনতেন না। কারণ ও তোরা কখন নাড়বি, নষ্ট করে ফেলবি, যদি শিখে ফেলি কারিকুটিগুলো সমস্ত। তো উনি নিজের মতো করে শুনতেন, কখন আমরা শুনতাম। কিন্তু যখন উনি বাইরে যেতেন কোনো কাজে, তখন আমি শয়তান গিয়ে ওইটা খুটখাট করে যে হ্যান্ডেল ঘোরানো, পিন নষ্ট, কতবার পিন ভেঙে, হ্যাঁ ডিস্ক ভাঙিনি অবশ্য। তো সেই ছোটবেলা থেকে এইসব কাণ্ডকীর্তি। তো একটা গান ওখানে কিন্তু শুনতাম সবসময়। তো আমার আব্বা আমাকে দেখলে ওই গানটা, আমার খুব চুল ছিল মাথার মধ্যে, অনেক চুল ছিল। তো এত চুল যে মাথা নিচু করতে পারতাম, চুল সব সামনে। না এখন তো অনেক কমে গেছে, বোঝা যায়। তো আব্বা আমাকে দেখলে যে গানটা করতেন, সেই গানটা ওই ডিস্কে ছিল। শ্মশানে কেন মা গিরি কুমারী, কেন মা তোমারি এমন বেশ, শ্মশানে কেন মা। এটা একতাল বলে একটা আছে আমাদের, একতাল না, এই তালটা হচ্ছে একতালা। এটা বাউল সন্দেহ এই একতালা গানের প্রয়োগ করে। একতালা গানের, একতালা তালের উপরে আমার প্রচন্ড দুর্বলতা। খুব সুন্দর, একেবারেই অপ্রচলিত তালটা। তো এই তালটাও কিন্তু শিখেছিলাম সেই ছোটবেলায় আব্বার কারণে, দিস থেকে। হাদি ভাই, আপনার প্রথম গান রেকর্ডিং এর অভিজ্ঞতাটা কিরকম ছিল? খুব খারাপ, এক কথায় খুব খারাপ। খারাপ এই অর্থে যে তখন নিশ্চয়ই জানেন এফডিসিতে রেকর্ডিং হতো, এবং সন্ধ্যার সময় গিয়ে আমরা ঢুকতাম রেকর্ডিং এর জন্য। আর সেই ভোর বেলা একেবারে চোরের মতোই বেরিয়ে আসতে হতো, সারা রাত ধরে রেকর্ডিং হতো। এবং একটি গান কত শতবার যে গাইতে হতো, পুরো গান না, মানে তখন তো একবারে গাইতে হতো সব। এতজন বাদ্যযন্ত্রী, গায়ক গায়িকা, যে কেউ একটা করে ভুল করলেও পুরো গানটা শুরু থেকে আবার। মজার ব্যাপার এমন হতো যে গানটা শেষ হয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তে গিয়ে হয়তো একটা যন্ত্রের তার ছিলে, টুং করে একটি আওয়াজ হলো, ফের পেহেলেছে। এই যে কি কষ্ট হতো তখন। যাই হোক, কিন্তু তারপরেও তার একটা আনন্দও ছিল, কারণ তখন তো আমরা সবাই মিলে, যন্ত্রীরা শিল্পীরা মিলে একসাথে বসে রিহার্সেল করতাম 2-3 দিন ধরে। এবং তখন এই যন্ত্রী এবং শিল্পীদের মধ্যে একটা ভাবের একটা আদান প্রদান, এবং সবাই মিলে এই একটা গানকে কিভাবে আরো মধুর, আরো শিল্পসম্মত করা যায়, সেটা আমরা সবাই ভাবতাম এটা। এবং ওই যে একবারে গানটা গাওয়ার যে একটা থ্রিল ছিল, এটা এখন নেই। গানটা এখন তো কেটে কেটে সব। এখন কেটে আর কেটে। এটা কিন্তু গান গাওয়ার সময় ভিতরে যদি একটু থ্রিল না হয়, তাহলে কিন্তু গানের ওই মজাটা আসে না, ওই অনুভূতিটা আসে না। একবার কাগজে দেখলাম যে আপনি একটা গান কতবার জানি ইয়ে করেছিলেন, টেক দিয়েছিলেন সারা রাত ধরে, 90 বার। 90 বার। আচ্ছা, ওটা আমার কিন্তু মনে আছে, জীবনের প্রথম গানটি। তখন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই অবস্থায় আমাকে ওই ছবির যে সঙ্গীত পরিচালক ছিলেন, তার কি মনে হলো আমার গান শুনে, অনুষ্ঠানে গান, ইউনিভার্সিটির অনুষ্ঠানে গান শুনে উনি ধরে নিয়ে গেলেন আমাকে, তুমি গান গাইবে। আমি বললাম যে আমি তো গান জানি না, কিছুই জানি না, আমি কি করে গান গাইব? বলছে যে এই দায়িত্ব আমার, তুমি চলো। ওই শুরু হলো আর কি সেই গান 90 বার টেক দিতে হয়েছে। 90 বার।
90 মানে পুরো গানটি না, কিন্তু হ্যাঁ 90 বার তো কম কথা এক না। লাইন 2 লাইন হয়তো একেবারে শেষ মুহূর্তে গিয়ে বন্ধ হয়ে গেল। কি ছবি এবং কি গান মনে আছে? ওটা একটা উর্দু ছবি, তখন খুব উর্দু ছবি হতো আমাদের এখানে, ইয়ে ভি এক কাহানি। আচ্ছা, এবং আমার জীবনেও এটা একটা কাহানি বটে, এই গান গাওয়া। ঠিকই। হাদি ভাইয়ের গান যখন আমি শুনেছিলাম ছোটবেলায়, তখন ডাকবাবু ছবির, ডাকবাবু। হয়তো এখন দর্শকরা অনেকে ছবির নামটাও জানেন না। চাতুরি ডাকবাবু- জানে না মন ডাকবাবু বলে। ছবিতে গান করেছেন, হাদি ভাই শোনো না একটু প্লিজ। চাতুরি জানে না। ওটা একটা আমি বলবো যে একটু বেশ সাহসী কাজ ছিল, কারণ তখন ওই সময়ে সিনেমাতে রাগ নির্ভর গান করা একটু বেশ সাহসের ব্যাপার। তো সেই গানই করেছিলেন। এবং তিতালের পরে দরবারি রাগের পরে ছিল নাকি? হ্যাঁ, দরবারি না, জয় জয়ন্তী। যাই জানতে ছিল। আমি তো অনেক ছোট, উনি শুনেছেন যে এত মনে আছে সুন্দর গানটা? গানটা, একটু দিলেন। হ্যাঁ। চাতুরি জানে না মোর বধুয়া, চাতুরি জানে না আখির বানে বিজলি হানে, আখির বানে বিজলি হানে, সে তো কভু মানে না চাতুরি জানে না মোর বধুয়া, চাতুরি জানে না। এই গান করা হাদি তখন ভাই যে এগুলো গান এত সুন্দর করেন, আমার মনে হয় যে সেরকম ধরনের আপনি কখনো করেন না হাদি ভাই? একদম পিওর, যেটাকে ফোক বা লোকসঙ্গীত বলে, তাও কিন্তু গেয়েছি আমি। তাও করেছেন, হ্যাঁ। না, হাসন হাদি রাজার ভাইয়ের- করেছি। হাদি ভাইয়ের কণ্ঠে এত এত জনপ্রিয় গান আছে যে এখন সেগুলো ভাবলে মানে আমাদের সামনে একজন জীবন্ত কিংবদন্তি দাঁড়িয়ে আছে, একেবারে। আমি বলবো। তো ফাতেমা আপা, আপনার কথায় একটু আসি। আপনার প্রথম গানের রেকর্ডিং কোনটা ছিল বা কি অভিজ্ঞতা সেটা? আমার প্রথম গানের রেকর্ডিং ছিল, আমি তো রেডিও থেকে ট্যালেন্ট হান্টিং এর প্রোগ্রামে, সেই প্রজেক্টে আমাকে হান্ট করে আনা হয়েছিল। তো সেটা 75 সালে ডিসেম্বর মাসের দিকে। তখন ছোট্ট একটা রেকর্ডার দিয়ে যেখানে অডিশন হচ্ছিল সেখানে বসে আমার গান করে না। আমি বুঝিনি কেন করছেন রেকর্ডগুলো। অনেকগুলো গান গাইলাম, তো খালি বলে আরেকটা গান করেন, একটা গান করেন। তখন ছিলেন, সেই টিমে ছিলেন শ্রদ্ধেয়, আমাদের সবারই শ্রদ্ধেয় আদি ইব্রাহিম আকন্দ সাহেব, উনি ছিলেন সেই টিমে। রেডিও রেডিও, হ্যাঁ। আরডি ছিলেন, তো আঞ্চলিক হ্যাঁ, পরিষদ। আরো আরেকটা গান, ওটা করতে আরেকটা গান। তো আমি বুঝিনি। পরে আমি যাওয়ার সময় ওনারা আমাকে বলে গেলেন, রংপুর বেতার থেকে ওনারা এসেছিলেন, তো বললেন যে আপনি অমুক দিন সন্ধ্যায় এতটার সময় রেডিও শুনবেন। রেডিও শোনার দিনের ঘটনা কি, টেবিলের উপরে বড় একটা মার্ফি রিচার রেডিও, আমার আব্বা আম্মা ভাই বোন সবাই দম বন্ধ করে, আর আমি তো আরো দম বন্ধ করে। এখন একটা থাপ্পড় জুবে কপালে, তোর গান কিছুই হয়নি, আব্বা বলবে এটা। তো আমি লুকাচ্ছি রেডিও টেবিলের তলে, খাটের তলে শব্দে লুকাচ্ছি যে গানটা শুনবে, আমাকে একটা শাস্তি কপালে। তো দেখি মফস্বল পরিক্রমা অনেক কিছু হচ্ছে, কিন্তু গানটাও আসে না। শেষকালে বললো যে জনৈক শিল্পী বলে ফাতেমা তুষারের নাম বললো, বলে গান 5টা গান বাজালো, হাফ করে করে 5টা গান বাজালো। আর আমি তো উধাও ওই অন্য ঘরে খাটের নিচে লুকায়। এটা ছিল প্রথম রেকর্ড। কিন্তু সেটা ছিল, গানটা ছিল কি হয়তো, কে গো আমার সাজ গগনে গধূলির রং ছড়ালে, এটা ছিল প্রথম রেকর্ড করা গানটা নজরুলের। তা হাদি ভাই, আপনি তো ওর যে বৈশিষ্ট্যটা আমার যেটা মনে হয়, এটা কিন্তু ইউনিক এই অর্থে যে এই যে হাস্কি ভয়েস যেটাকে বলে, সেটাকে সুরে লাগালে চমৎকার একটা ব্যাপার হয়, যেটা ওর মধ্যে অন্যরকম। আছে আর ছিল আমাদের নীলুফারের মধ্যে। Thank you, এই হাবিব। দুজনের মধ্যে এই জিনিসটা Right. ছিল। এই গানটা মনে পড়ে আপনার, প্রাণে যে দোলা দিয়ে যায়, ডাকবাবুর ছবিতে। মনে এটা আছে? তারপরে না মনে নেই, তারপরে কে গো তুমি দূরে থেকে, আমি আর কি সুন্দর যে ফেরদৌসী গানটা, প্লিজ গেয়েছিলাম। হাদি ভাই ওই গানটা একটু, কে গো তুমি দূরে থেকে। আজকাল ছবি থেকে তো এত মেলোডিয়াস গান পাওয়াই যায় না। আমরা যারা শুনেছি ছোটবেলায়, আপনিও শুনেছেন, কে গো তুমি দূরে থেকে আমার এই যে যাও ডেকে। গাও, একসাথে গাই, আমি ফেরদৌসীর সাথে গিয়েছিলাম আপনি তখন। একটু করেন তাহলে আমার মনে হয় কথা। কে গো তুমি দূরে থেকে আমারে যে যাও ডেকে,
কে গো তুমি দূরে থেকে আমারে যে যাও দেখে, মন কেন মানে না মানা, মন কেন মানে না মানা। কি সুন্দর। আমি কিন্তু প্রায় 35-40 বছর পর একটু গুনগুন করলাম ওনার সঙ্গে এই গানটা। মানে ছোটবেলাতেই ওটা আমার মনে ছিল, সেটাই একটু করলাম। তো গান করার সময় তো অনেক রকম অভিজ্ঞতা হয়, মানে বিশেষ করে যখন স্টেজে গান করেন লাইভ দর্শকদের সামনে, সেরকম কোনো অভিজ্ঞতার কথা শোনাবেন নাকি আমাদের? আমার একটা জিনিস মনে হচ্ছে এই মুহূর্তে, এটার সাথে একটু দুঃখ জড়িত আছে। সেটা হলো, আমি জানেন বোধহয় আমি মাঝখানে প্রায় বছরখানেক বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম, ওয়েলস ইউনিভার্সিটিতে। তো সেখানে ইন্টারন্যাশনাল নাইট হলো। তো সব দেশের ছাত্রছাত্রীরা তারা নিজের দেশের স্টলও ছিল, সেই স্টলে নিজেদের খাবার, নিজেদের পোশাক এগুলো ডিসপ্লে করত। আর সন্ধ্যার সময় হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি ওই ইউনিভার্সিটিতে আর 2 জন বাঙালি ছিলেন। আমি অনেক অনুরোধ করলাম যে আসো আমরা এটা করি আমাদের দেশের এটা। তোরা আচ্ছা ঠিক আছে, আর আসে না। শেষ পর্যন্ত বিলিভ ইউ মি, পাকিস্তানি একজন এবং সুইজারল্যান্ডের একজন, তারা আমাকে হেল্প করলো। বলো কি হেল্প করতে পারি? পাকিস্তানিটি ভাত রান্না করে দিল, তরকারি রান্না করে দিল, সেই দিয়ে আমাদের স্টল সাজালাম। আর আমি যাবার সময় জয়নুল আবেদিনের কিছু ছবি নিয়ে গিয়েছিলাম, সেই ছবিগুলো টাঙিয়ে দিলাম। যাই হোক, এভাবেই করলাম। আর সন্ধ্যার সময় তখন অনুষ্ঠান হচ্ছে। তা আমি তো তার আগে আমি আমাদের এমবেসিকে একটা চিঠি লিখেছিলাম যে এরকম ইন্টারন্যাশনাল নাইট হচ্ছে, তো আমাকে অন্তত একজন বাদ্যযন্ত্রী পাঠিয়ে দেন, অন্তত একজন তবলাবাদককে পাঠিয়ে দেন। তারা উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করেনি। যাই হোক, আমি তখন আমার এক বিদেশি বন্ধু, সে গিটার বাজাতো, আমি বললাম ভাই তুমি আমার সাথে গিটারটা বাজিয়ে দাও অন্তত। আমার সাথে আমি হারমোনিয়াম নিয়ে গিয়েছিলাম। আমি গান করলাম। তখন ভারতীয় কয়েকজন ছিলেন, বললেন যে তাদের ভাষায় যে ভাই আমাদের তো কেউ নাই গাওয়ার, তুমি আমাদের হয়ে আমাদের একটি গান গেয়ে দাও। দিলাম। পাকিস্তানি বলল ভাই তোমাদের ভাত রান্না করে দিয়েছে, আমাদের তো কেউ নাই, তুমি আমাদের একটা গান করে দাও। দিলাম, ওটাও করে। তারপরে ওরা এত খুশি যে আমাকে একদম ওই যে ফুটবল প্লেয়ারদের উপরে তুলে নেয় না, এইভাবে তুলে নিয়ে কি যে করলো ওরা। সেই মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল যে এরা এত কিছু করছে, কিন্তু আমার বাঙালি ভাইরা তারা একবার এসে উঁকি দিয়েও দেখলো না। পরে আমি জিজ্ঞেস করেছি যে ভাই তোমরা এলে না? বলে যে আমাদেরকে তো বলেনি। কে তোমাকে বলবে? তোমার দেশের জিনিস তুমি তো এখানে প্রজেক্ট করবে, তোমাকে কে বলবে? অনুরোধ করতে যাবে কে? সংকোচ কাজ করে। তোমার দায়িত্ব। সংকোচ না, কাজ করে। এটা কি বলবো, এটাকে অবহেলা। বুঝতে পারছো? তো এরকম বহু অভিজ্ঞতা আছে। তো আমরা আরো কিছু কথা যদি বলি, ফাতেমা আপা, আপনি তো অনেক গান নিজে আসলে লিখেছেন এবং সুর করেছেন, এমন অনেক গানও আছে আমরা জানি। ওমা, আপনি এবার এই খবর জানেন। আসলে শখ করে লেখা যাকে বলে, আমি লেখালেখি করি। একটু শুনি না সেরকম একটা গান। 2 লাইন হয়তো মনে মনে পড়ছে আছে। না? হ্যাঁ, মনে 2 পড়ছে। লাইনই হোক। 2 লাইন। এখনো বুঝিনি যাকে, এখনো বুঝিনি যাকে, ঠিকানা জানিনি তার, কবে থেকে যেন চাকে খুঁজেছি বারবার, এখনো বুঝিনি যাকে। আরেকটা শুনি। আরেকটা, কি ধোঁয়াশায় বাঁধলাম ঘর, কি ধোঁয়াশায় বাঁধলাম ঘর, কত করে সাজালাম
উড়ন্ত মেঘেরই উপর কি ধোঁয়াশায় বাঁধলাম বাহ। ঘর, চমৎকার গানটা। কি ধোঁয়াশায় বাঁধলাম ঘর। বাহ। তা হাদি ভাই, আপনিও তো বেশ কিছু গানের সুর করেছেন, লিখেননি মনে হয় নাকি? লিখেওছি। হাদি ভাইয়ের খুব ভালো ভালো সুর আছে লিখেছেন? কিন্তু। আচ্ছা, তো শুনি না সেরকম একটা গান। আমি তো একসময় আমার যে একজন সঙ্গীত গুরুই বলবো, সুবল দাস, জি। তার সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করেছি তো অনেকদিন, অনেক বৎসর গানও সুর করেছি। এর বাইরে আমাদের সময় বেতারে অনেক গান প্রয়োজন হতো, এত গান পাওয়া যেত না, তখন বাধ্য হয়ে আমরা নিজেরাই প্রোগ্রামের জন্য গান লিখতাম, সুর করতে হতো। আচ্ছা, তার মধ্যে একটি কথা বলি, সবকিছু মোর, হ্যাঁ, এটি আমারই গান, সবকিছু উজাড় করে, এটা আপনার সুর আছে। আমারই। শুনি না একটু। সবকিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় খুদে, কেমন গেলি উড়ে। আচ্ছা, ওটা আপনি শুনছেন। আরেকটা শুনি। নাচর বান্দা আমি। কিছুদিন আগে যেই গানটি আমি করেছিলাম, সুর করেছিলাম, এটা লেখা আমার নয়, লেখা গাজী মাজহারুল আনোয়ারের। এই গানটি সেন্টিমেন্টাল গান, আমি বাবাকে নিয়ে করেছিলাম। আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, ছবির দিকে তাকিয়ে এখন দু চোখ জলে ভরে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। চমৎকার গান। আচ্ছা ফাতেমা আপা, একবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমি শুনেছি যে একবার অনেক আগে আপনি যখন ইয়াং ছিলেন অনেক সুন্দরী ছিলেন। এখন এখন তো এখনো আপনি যে সুন্দরী, বোঝাই যাচ্ছে যে আপনি কি সুন্দরী ছিলেন। তা আপনাকে নাকি এহতেশাম একবার নায়িকা হওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। ও দাদু যেমন প্রস্তাব না, একটু আঁকড়ে ধরা যাকে বলে। আচ্ছা, তারপরে আমিও ঠিক যেমন করে আঁকড়ে ধরছিলাম, তারপরে আমিও মানে পিছলে বের হয়ে গেলাম আর কি। রাজি হননি? না না, রাজু আমার দাদু, আমি একটু সময় চাই, দাদু একটু সময় চাই, করতে 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 2 বছর পর একদম বলে, দাদু তোমার কি এখনো সময় হলো না? তো তারপর তো উনি মারা গেলেন তার 1 মাস পরে। আচ্ছা আমারও কিন্তু আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন দেখি। নো লেস দেন আলমগীর কবির। আচ্ছা আচ্ছা, ওনার মতো পরিচালক আমাকে একদিন রেডিও থেকে বের হয়েছি, শাহবাগ রেডিও থেকে, উনিও বের হয়েছেন। তো ফুটপাথ দিয়ে হাঁটছি, তো বলছে, হাদি হ্যাঁ তুমি ছবিতে কাজ করবে? আমি দাঁড়িয়ে গেলাম, ছবিতে কাজ করব? বলছে হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তোমাকে আমি নায়কের চরিত্র দেব। আমি বললাম, আলমগীর ভাই, এই যে গান বাজনা করি এতেই যথেষ্ট হয়েছে, আমি আর অভিনয় এতে যেতে চাই না। আমার জীবনে এটা মানে বহুবার ঘটছে, এখনো ঘটছে, অনেকবার, অজস্রবার। ইন্টারন্যাশনাল ছবির জন্য তুমি তো এখনো করছো অভিনয়। অভিনয় তো নাটকে একটা নাটকে তো করছো। আর ফিল্মও করেছি কিছু কিছু। যাই হোক, সেসব কথা এখন বলার সময় না, কিন্তু আমেরিকায় আমার ইন্টারন্যাশনাল ছবির জন্য আমার একটা অফার ছিল, বিরাট অফার ছিল আর কি। তারপরে বললাম যে আমার সংসার ভাসবে, বাচ্চা কাচ্চা ভাসবে, স্বামী ভাসবে, আমি পালাই। তারপরে পালিয়ে এসেছি বলতে গেলে, ধরা দিনই পরে আর কি। আসলে ওই জগৎটা আমার জানা নাই তো, আমার অচেনা জগৎ, তো হুট করে ওখানে ঢুকতে খুব একটা। তবে একটা জিনিস কি, গানের নেশা যাকে পেয়ে বসে, হ্যাঁ ঠিক, আর অন্য কোনোখানেই তার মন ওইটাই, বসবে না, মন ওইটাই। সায় দেবে না, বসবেও না। তো এই যে গায়ক হিসেবে এত বছর কাটিয়ে দিলেন, বিশেষ করে হাদি ভাই তো বটেই, তো কি মনে হয়, মানে জীবনটাকে তো সার্থক মনে হয় নিশ্চয়ই, বা সার্থক অতৃপ্তি যদি থেকে থাকে? আসলে সার্থক বলাটা হয়তো ঠিক হবে না, কারণ সার্থকতা অনেক বড় জিনিস। সার্থক হওয়া অনেক বিরাট ব্যাপার, এত সৌভাগ্য আমার নয়।
অতৃপ্তি তো থাকবে। তবে হ্যাঁ, তবে মোটামুটি ভাবে আই হ্যাভ নো রিগ্রেটস ইন লাইফ। আমি যা করেছি ভালোবেসে করেছি, এবং আমার যা ভালো লাগে আমি তাই করেছি। এবং আপনি অনেক সম্মানও পেয়েছেন, মানে পুরস্কার যাকে বলে, আপনি 21 পদক পেয়েছেন, জাতীয় পুরস্কার তো অনেকবার পেয়েছেন। না, মানুষের সবচেয়ে বড় কথা মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো পাই। এটাই আমি সেটাই। মনে করি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে অতৃপ্তি যেটা থাকে সেটা আমি মনে করি সব শিল্পীরই থাকে। না, ও তো থাকবেই। মানে সেটা হচ্ছে অনেকটা টু ইমপ্রুভ অন ইউর সেলফ। রাইট। এইটা এই মনে হয় যে এই অতৃপ্তি গানটা যদি আরেকবার যদি গাইতে পারতাম বা তাহলে আরো এর হয়তো চেয়ে ভালো ভালো করে কিছু যদি করতে পারতাম, এই অতৃপ্তি কিন্তু থাকবেই শিল্পী। সেটা থাকবেই, সেটা না হলে তো শিল্পী থেমে যাবে, শিল্পী আর এগিয়ে যাবে না। তো ফাতেমা আপা, আপনারও কি একই অনুভূতি? আমার অনুভূতি, হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে নজরুলের গান করতে গিয়ে আমি গানের ভিতরে ঢোকার পথটা আমি বুঝতে পারি খুব সহজে। যে কোনো গান বা যে কোনো সুরের মধ্যে আমি অনেক গভীরে যেতে পারি। এই যে সহজে যাওয়া আসা করার একটা মানে শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন একটুখানি হলেও, তার জন্য মানে নিজের কাছে নিজে মাঝে মাঝে মনে হচ্ছে আমি বুঝতে পারি। না বুঝলে তো সঙ্গীতটা আমার কাছে খুব অবদ্ধ থাকতো, কঠিন মনে হতো, দুর্বোধ্য মনে হতো। এখন মনে হয় যে আমি যেমন অনেক বিদেশি ভাষায় গান করেছি, আমি পর্যন্ত 17টা বিদেশি ভাষায় গান করেছি, এখনো করি। সবগুলো গানই কিন্তু আমার মুখস্থ মোটামুটি আর কি। একটা বিদেশি ভাষার গান শুনি না তাহলে। হাদি ভাই, আমি আপনি যে গেলাম একবার জাপানে, টোকিওতে, আচ্ছা, গানটা লেখা ছিল তো হোটেলে ফেলে চলে গেছি গানটা। আমার একটা মজার স্মৃতি আছে, হাদি ভাই বলবো। হাদি ভাই বলছে যে ফতু, তুমি যেটা ফেলে আসছো ওটা ফরগেট অ্যাবাউট ইট, তুমি তোমার এখন যা মনে আছে ওটাই করো। ওখানে গিয়ে বসে বসে টোকাতে টোকাতে মাথার মধ্যে জাপানি গানের ওয়ার্ডিংস গুলো সব কিছুগুলো মনে হয়েছিল আমার। খুব একটা অবাক করার বিষয় আর কি। ওটা ছিল গাছটার নাম হচ্ছে, ওদের সব গানের কিন্তু ক্যাপশন থাকে। গানটা হচ্ছে সারা গাছ। এখন কিরাগুনি নোহারু গানটার নাম হচ্ছে। শরৎকাল, সাদা গাছ, বিদেশ থেকে ছেলে মায়ের কাছে ফিরে আসছে। শিরাকাবা আউজোরা মিনা মিখাজে কবসে সাকুনো কাকিতাগুনিনো aki타গুনিনো হারু কিসেৎসুが都会ではわからないだろうと届いたお袋の小さな包みあのふるさとへ帰ろうかな帰ろうかな। হাদি ভাই কি মজার স্মৃতির কথা বলছিলেন? মজার স্মৃতি মানে উত্তর কোরিয়া আমরা গিয়েছিলাম একবার, আঞ্জুমান আরও ছিলেন আমার সাথে। তো সেখানে অনুষ্ঠানে আমি একটি কোরিয়ান গান গেয়েছিলাম, এবং সেই গানটি লেখা ছিল সেই বিখ্যাত কিম ইল সুং, আচ্ছা, তার লেখা, বিখ্যাত বিপ্লবী। আমি তো ওর যেমন স্মৃতিশক্তি খুব প্রবল, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল। আমার মনে নেই, একটি লাইন শুধু মনে আছে, যে তার অর্থটা ছিল গানটার যে তুষার ঝরছে, মানে তার বিপ্লবী জীবন নিয়ে আর কি। তিনি ভাবছেন কিভাবে দেশ স্বাধীন করা যায়, সেই ভাবছেন জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে, না তো জেলখানায় বসে বসে ভাবছিলেন। তো সেটার উপর একটি গান করেছিলাম। তো গানটি শুনে কিম ইল সুং ওই দিন উপস্থিত ছিলেন। তিনি আমাকে ইন্টারভিউ দিলেন, তার মানে উনি আমার সাথে আমাকে দেখা দিলেন আর কি। আচ্ছা, তো আমার মানে তার সাথে দেখা করার জন্য পরের দিন, মজার ব্যাপার বলবো, হ্যাঁ জি, আগের দিন, পরের দিন যাব, আগের দিন ডাক্তার এলেন, এসে আমাকে ডাক্তারি পরীক্ষা করলেন, করে আমার হাত টাত সব ওষুধ টষুধ দিয়ে সব এইটি করে দিলেন, রোগটুক কোনো কিছু আছে কিনা আমার। যাই হোক, তো পরের দিন গেলাম ওনার এতে অফিসে গেলাম। তো সেইখানে উনি আমাদের সাক্ষাৎ দিলেন, আঞ্জুমারাও ছিলেন, অনেক মনে পড়ে ওর কথা। তো উনি আবার গানটি শুনতে চাইলেন ওখানেই বসে, তার লেখা গানটি, সং ই নেরি নে,
সঙ্গী সঙ্গী নেরিনে দিল্লিম সঙ্গে হাম বাংলো। এইটুক মনে আছে, আর কোনো কথা মনে নেই। এটা উত্তর কোরিয়ার গান না? উত্তর কোরিয়ার, হ্যাঁ, ওই কিম ইল সঙ্গের লেখা। সাউথ কোরিয়ার গানও কিন্তু ওয়ার্ডিং হ্যাঁ, মিল পাচ্ছি না। এটা উত্তর কোরিয়ার। সাউথ কোরিয়ার গান হচ্ছে এরকম আরিরাং ওদেরটা আরিরাং এরকম, হ্যাঁ। আরাজিও আরিরাং কোগেরো নোমকান্দা অনেক স্মৃতিশক্তি প্রবল। 나를 버리고 고시는 님 쉽니다 못 가서 화평한다। আরেকবার গান শুনিয়েছিলাম আমি, গিয়েছিলাম থাইল্যান্ডের রাজকুমারীর জন্মদিনে, এখান থেকে একটা দল গিয়েছিল, তো সেইখানে গান শুনিয়েছিলাম। তো রাজকুমারী এতই খুশি হয়েছিলেন, আমাকে বলেছিলেন তুমি যখন ইচ্ছা ইতে আসবে, থাইল্যান্ডে আসবে, তোমার কোনো ভিসা কোনো কিছুই লাগবে না, যতদিন ইচ্ছা থাকবে। থাইল্যান্ডের রাজা ভূমিবলের ছেলে ক্রাউন প্রিন্স ওখানে এসেছিল আর কি, তার সম্মানে একটা গান করতে হয়েছিল আমাকে, তার বাবার সুরের গান, রাজা ভূমিবল। ভূমিবল, হ্যাঁ, একটা ব্লুজ গান, একেবারে দেবতার মতো মানে। জীবনের, হ্যাঁ, কি ভাবে মানে আমি বলতে আমি নিজে দেখেছি কিভাবে মানে। হাঁটু গেড়ে, আমি না, হাঁটু গেড়ে তো আছেই। আমরা একবার ওই গাড়ি দিয়ে যাচ্ছি, নিচের রাস্তা, উপরে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, হঠাৎ গাড়িটা থেমে গেল। গাড়ি থামলো কেন রাস্তার মাঝখানে? বলছে না, রাজা, আমাদের রাজা ভূমিবল নিচ দিয়ে যাচ্ছেন। ওরে বাবা, হ্যাঁ, কাজে উপর দিয়ে যাবে না কেউ। তো এইরকম শ্রদ্ধা করতেন। তার- অবশ্য তার কারণও আছে, তিনি করেছেন থাইল্যান্ড। আমি দেখেছি এটাও, তাদের দেখলাম তো। থাইল্যান্ড যে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছিল, একেবারে ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল, সেই অবস্থা থেকে কিন্তু এই ভূমিবলই কিন্তু দেশকে বাঁচিয়েছেন। এবং ওনার এত সুর, প্রচন্ড অনেক অনেক সুর আছে ওনার, কিন্তু এই রাজা কিন্তু আবার সুরেরও মানুষ, অদ্ভুত ব্যাপার আর কি। তো ওনার লেখা গান তার ছেলের সমাবেশে গাইলাম, আমার তো জান ধকধক করছে। হ্যাঁ, গানটা ব্লুজ গান ছিল, মনে আছে অনেকখানি, কিন্তু 2 লাইন বা 1 লাইন শোনাচ্ছি আমি। ছুটিয়ান বুংসুং পংথে পাচাও সদবাং খামচাও তুং ক্রাউডা তামতাম ও চিতিত লং রম রুকওয়ান তাই তুকুন লিপাই মাই ফোন তুকতুন আতন সঞ্চাই ট্যাঙ্কট করায় মনে থাকে তাই সবই। পাই ভালো হয়েছে চাই কিন্তু। বান খাম বিরাট গুণ। হাদি ভাই, আপনি তো অনেক সম্মানও পেয়েছেন, 21শে পদকের মতো পদক পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আপনিও 21শে পদক পেয়েছেন। দুজনই অত্যন্ত গুণী শিল্পী আমাদের। আমরা খুবই আনন্দিত আপনাদের সাথে কথা বলতে পেরে। তো হাদি ভাই, আপনার একটা জনপ্রিয় গান আমি শুনতে চাই, সেটা হচ্ছে একবার যদি কেউ ভালোবাসতো। এটা জন্ম থেকে জ্বলছি, ছায়া চলেছে, জন্ম থেকে বলছি। তো শুনি না একটু। ওই গান শোনাতে হবে এই বনে জঙ্গলে? এই গানটা গেয়েছিলাম আমি ছবিটির দৃশ্যের প্রয়োজনে, আমার নর্মাল ভয়েসে নয়। আচ্ছা, মানে নায়কের কণ্ঠে গুলি লেগেছিল, আচ্ছা, ওই সংগ্রামী ছিলেন, তো তার ফলে তার গলা হাস্কি হয়ে গিয়েছিল, আচ্ছা। খুব মেলোতে গিয়েছিলাম। পরে অবশ্য আমি অন্যরকম ভাবে গেয়েছি গানটি। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। প্লিজ একটু ওয়েট করুন, আমি গানটা ক্যাসেটে তুলে নিচ্ছি। একবার যদি কেউ
ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো এ জীবন তবু কিছু না কিছু দিত একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। বাহ, কি চমৎকার! এখন ফাতেমা আপা, আপনার একটা জনপ্রিয় গান না শুনলেই তো নয়। আপনার খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে তুমি বেশ বদলে গেছো, পুরনো সেই সৈকতে আর পানসি ভেরাও না। হ্যাঁ, এই গানটার সঙ্গে আসলে একটু আমার মন খারাপের বিষয় একটু জড়িয়ে আছে এবং থাকবে, সারা জীবন থাকবে। ওটা হচ্ছে আমার বাচ্চা হওয়ার 10 দিন কি 12 দিন পরে গানটা আমি রেকর্ড করেছি। আচ্ছা আর ওর যখন 40 দিন বয়স হচ্ছে সেদিন আমি সারাদিন শুটিং এ, আচ্ছা। ও ঘরে একা ছিল। তো প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে ও কাঁদছে, আমাকে পাচ্ছে না। মা হিসাবে তো এটা একটা খুব কষ্টের খুব ব্যাপার। স্মৃতিবিজড়িত একটা ব্যাপার আর কি। যাই হোক, ও এখন বড় হয়ে গেছে, আবার সেই মেয়েটা, ওর এখন অনেক বয়স হয়ে গেছে। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না। জানি না কোন সাগরে, জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না। পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না। বাহ, এটা সুর আর কথা হাবিবুর রহমান সাহেবের লেখা করা। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার কিছু সময় কাটলো, আসলে চমৎকার কিছু গান শোনা গেল আপনাদের কাছ থেকে। ধন্যবাদ, টুকরো টুকরো ধন্যবাদ, স্মৃতি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা আমাদের হ্যাঁ, দর্শকদের সবাইকে পক্ষ থেকে। ঈদের আপনাকেও আমি শুভেচ্ছা। সবাইকে, দর্শকদেরকে চল।